নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছো ম্যাম হিস্ট্রি অফ জার্নালিজমের কিছু টপিক যদি আমাদের সঙ্গে আলোচনা করা হয় আমাদের খুব উপকার হয়। তো সেই অনুযায়ী আমি একদম প্রাথমিক একটা টপিক কি না, প্রথম সংবাদপত্র আমাদের ভারতবর্ষে কার হাত ধরে এসেছিল, যে ইংরেজ ভদ্রলোক, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সেই ইংরেজ ভদ্রলোক কে তোমরা সকলেই জানো, জেমস অগাস্টাস হিকি। তাকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই তোমরা তো দেখবেই ভিডিওটা। তার আগে বলে রাখি যে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাহলে আজকের আমাদের আলোচনার টপিক কি? আজকে আমরা আলোচনা করব ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি, যাকে ছাড়া জার্নালিজম একেবারেই অসম্পূর্ণ। কারণ তার হাত ধরেই কিন্তু আমাদের ভারতবর্ষে সাংবাদিকতার আগমন। তাকেই কিন্তু বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম। এটা ভুললে কিন্তু চলবে না। আমাদের কলকাতায় কিন্তু সেই জেমস অগাস্টাস হিকির নাম করেই একটা সরণি আছে, আমরা জানি সকলেই, হিকি সরণি। দেখো, ভারতবর্ষে সাংবাদিকতার আগমনের জার্নিটা কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে এসেছে, একদিনেই কিন্তু চলে আসেনি। কারণ আমরা জানি যে 200 বছর কিন্তু আমরা একটা কলোনিয়াল পিরিয়ডের মধ্যে ছিলাম, এবং সেই সময় আমাদের ভারতবাসীর স্বাধীনতা বলতে কিছুই ছিল না, এবং সংবাদপত্র প্রকাশ সে সময় বহু অনেক ইংরেজরাই ভারতবর্ষে চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভয় পেয়েছিল। কি ভয় পেয়েছিল না, যদি কোনোভাবে সংবাদপত্রকে আমাদের ভারতবর্ষে আসতে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতবাসীরা একসঙ্গে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দেশ ছাড়া করতে পারে সেই ইংরেজদেরকে। এই ভয় করতে দেওয়া হয়নি। উইলিয়াম বোল্টস বলে এক ভদ্রলোক বহুবার চেষ্টা করেছেন, কিন্তু সে পারেনি। ফাইনালি জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যে তার সংবাদপত্র বেঙ্গল গেজেট, সংবাদপত্রের নাম ছিল হচ্ছে বেঙ্গল গেজেট, সে কিন্তু সেই বেঙ্গল গেজেট ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছিল। সংবাদপত্রটি ছিল ইংরেজি ভাষায়। বেসিক্যালি যেটা হয়, স্টার্টেড ইন 1780 এবং ফার্স্ট প্রিন্টেড নিউজ পেপার ইন ইন্ডিয়া বলা হয় এটাকে। আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। এই যে সংবাদপত্র যে জেমস অগাস্টাস হিকি পাবলিশ করেছিল, ইনি কিন্তু ছিলেন একজন আইরিশম্যান, ঠিক আছে, আইরিশ বর্ন জার্নালিস্ট ওনাকে বলা হয়, এবং 18th সেঞ্চুরিতে তিনি আসেন এবং ফার্স্ট নিউজ পেপার স্টার্ট করে। এতটা আশা করি তোমাদের ক্লিয়ার। এবার যেটা আমরা বলি যে এই সংবাদপত্র কিন্তু ছিল পুরোপুরি উইকলি নিউজ পেপার। এই সংবাদপত্রে খুব বোল্ড এবং ফিয়ারলেস যে কন্টেন্ট, সেটাই কিন্তু সাধারণত আমরা দেখেছি ছাপা হতো। তার সংবাদপত্র সেই সময় যে খুব কোয়ালিটি কন্টেন্ট হতো তেমনটা না, সেটা আমি পরে আসছি। কারণ তার সংবাদপত্রে বেসিক্যালি ব্রিটিশদের ব্রিটিশ যে অফিসিয়ালস আছে তাদেরকে ভীষণভাবে ক্রিটিসাইজ করা হতো। আর তার সংবাদপত্রটি করাপশনের এগেইনস্টে কথা বলেছিল ঠিকই, এবং প্রেস ফ্রিডম যে হিকি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এবং তিনি প্রেসের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তার সাংবাদিকতা কিন্তু পুরোপুরি স্বাধীন ছিল, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সমস্যাটা হচ্ছে, তার সাংবাদিকতা স্বাধীন হলেও তার সাংবাদিকতার যে এথিক্যাল জায়গাটা সেটা কিন্তু খুব একটা ক্লিন ছিল না। কারণ তিনি সংবাদপত্রটা এস্টাবলিশ করেছিল বেসিক্যালি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। কারণ সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তার যাকে ভালো লাগতো সে তাদের নামে সাংঘাতিকভাবে প্রশংসা করত, এবং যে অফিসিয়ালদের তাদের ভালো লাগতো না তার মধ্যে একজন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, যাকে তার অপছন্দ ছিল। সেই
ভদ্রলোক সম্পর্কে এবং তার ওয়াইফ এলিজা ইমফা সম্পর্কে সে কদর্য ভাষায় ক্রিটিসাইজ করত এবং খুব খারাপ খারাপ কথা মন্তব্য তিনি করতেন। তো এটা নিয়ে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রোশানলে কিন্তু সে পড়ল এবং ক্রিটিসাইজ করতো, যেহেতু গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সম্পর্কে, এবং লিগ্যাল অ্যাকশন মানে ফেস করলো, তারপর লিগ্যাল অ্যাকশন, এবং নিউজ পেপারটা ফাইনালি এত লেখালেখি হতো যে তার সংবাদপত্রটা কিন্তু সিজ করে দেওয়া হলো। তো তার সংবাদপত্র, যেটা আমরা জানি যে সংবাদপত্র মানে গণতান্ত্রিক স্বাধীনতার একটা কথা বলে, যেটা আমরা জানি, তো সেই বিষয়টা কোথাও একটা গিয়ে কিন্তু আমরা দেখেছি যে হয়নি। কারণ কি, উনি কিন্তু সাধারণ মানুষের কথা তুলে ধরতেন না। ওনার যেটা মনে হতো যে তার অপছন্দের মানুষ সম্পর্কে খারাপ কথা লেখা যায়, সেই কথাগুলোই উনি তুলে ধরতেন, সাধারণ মানুষের কষ্টের কথা লিখতেন না। তো তিনি যেহেতু একদম পার্সোনাল অ্যাটাক করতেন, তো কোথাও একটা গিয়ে এই সংবাদপত্রটা কিন্তু এথিক্যাল ভাবে অনেকটাই পিছিয়ে ছিল, এটা আমরা অস্বীকার করতে পারি না। তো এবার ওয়ারেন হেস্টিংস এর রোশানলে পড়ার ফলে কি হলো, যে ওয়ারেন হেস্টিংস এনাকে কি করলো না, একটা জেল করে দিল। কারণ অনেকবার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, সেই ওয়ার্নিং তো উনি শোনেইনি, বরং এর থেকেও বেশি খারাপ ভাষায়, কদর্য ভাষায় তাদের নামে লিখতে থাকে। হিকি যখন সংবাদপত্র পাবলিশ করলো, তখন সেই সংবাদপত্রটার একটা স্লোগান ছিল, উইকলি পলিটিক্যাল কমার্শিয়াল পেপার ওপেন টু অল পার্টিস বাট ইনফ্লুয়েন্স বাই নান। মানে হিকির এই পত্রিকাটার স্লোগান ছিল একটা সাপ্তাহিক রাজনৈতিক এবং বাণিজ্যিক পত্রিকা, সবার জন্য উন্মুক্ত, কিন্তু কারোর দ্বারা প্রভাবিত নয়। এবং ঐতিহাসিকদের মতে মূলত তিনটি কারণে হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করে। এক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, দুই হচ্ছে সাধারণ মানুষের অধিকার ও তাদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও শোষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা, এবং তিন নম্বর হচ্ছে ভারতবাসীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসল যে চরিত্রটা সেটা বোঝানো। তবে খুব দীর্ঘদিন এই কারণেই কিন্তু স্থায়ী হয়নি, এটা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই যে তিনি পার্সোনাল অ্যাটাক গুলো করতে থাকছিলেন, এর ফলে কিন্তু তার সংবাদপত্র খুব বেশি দিন স্থায়ী হলো না, এবং 2 বছরের বেশি তো একেবারেই চলেনি। 2 বছরের মাথায় 1780-তে উনি ওটা এস্টাবলিশ করেছিল, এবং 1782-তে কিন্তু সেটা সিজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া হয় সংবাদপত্র, এবং তাকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। তো হিকিকে জেলে পাঠানো হয়, কিন্তু সেখান থেকেও দেখা যায় তিনি কিন্তু তার লেখালেখিটা কন্টিনিউয়াসলি চালিয়ে গেছেন, যেটাকে তার মানে সাহস এবং নিষ্ঠার প্রমাণ, মানে কন্টিনিউড রাইটিং ফর ইমপ্রিজনমেন্ট। তো এটা একটা বিশাল ব্যাপার। তো বেসিক্যালি আমরা দেখেছি যে ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে যে বিরোধে যিনি জড়িয়ে পড়েন, যে হিকি মানে জড়িয়ে পড়েছিলেন, তো এই কারণেই কিন্তু হেস্টিংস, যেহেতু হেস্টিংস এর কট্টর ভাষায় তিনি সমালোচনা করতেন, এই কারণেই কিন্তু ফাইনালি তার কারাদণ্ড হয় এবং তার সংবাদপত্রটা সিজ করে দেওয়া হয়। তো ওনার জার্নালিজম আনইথিক্যাল হওয়া সত্ত্বেও আমরা কিন্তু হিকিকে অবশ্যই মনে রাখবো, কারণ উনি হচ্ছেন পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম বা ইন্ডিয়ান প্রেস, এবং ইন্ট্রোডিউস করেছিলেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম, বিকজ তিনি ওয়ারেন হেস্টিংস, এলিজা ইমফা এদের সম্পর্কে অনুসন্ধানমূলক প্রতিবেদন কিন্তু লিখতেন, ইনভেস্টিগেটিভ রাইটিং মানে রিপোর্টিং কিন্তু উনি করতেন। এবং মানে তিনি একটা এক্সাম্পল সেট করেছিলেন যে হোয়াট ইজ ফিয়ারলেস জার্নালিজম, জেলে থেকেও যে কিভাবে সাংবাদিকতা করা যায়, তিনি কিন্তু প্রথম মানে উনি আমাদেরকে সেটা দেখিয়েছিলেন। তাই জন্য আমরা কিন্তু ওনার কথা ভুলে গেলে আমাদের কখনোই চলবে না। তিনি মানে তার লেখা অবশ্যই পার্সোনাল অ্যাটাক ছিল তার রাইটিং এ, এবং নট অলওয়েজ এথিক্যাল, কিন্তু তাও ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম এবং সিম্বল অফ প্রেস ফ্রিডম
এবং ইন্সপিরেশন অফ মডার্ন জার্নালিস্ট বলতে পারি। মানে সবশেষে এটাই বলা যায় যে হিকি শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন সাংবাদিকতার পথিকৃৎ বা প্রতীক, যিনি মানে আজও সাংবাদিকতার অনুপ্রেরণা যোগায়। কেন কি না, মানে তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু আজকে এত সাংবাদিকতা নিয়ে মাতামাতি এটা কিন্তু থাকতো না। তো তিনি যে প্রথম এই সাহসটা দেখিয়েছেন, ভারতবর্ষের মতো জায়গায় সংবাদপত্রকে ইন্ট্রোডিউস করেছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো এই জন্যই কিন্তু আমরা জেমস অগাস্টাস হিকিকে সবসময় আমাদের মনের ভেতরে মনে রাখবো, যারা সাংবাদিকতা বিষয়ে অবগত বা যারা জার্নালিজম মাস কমিউনিকেশনের স্টুডেন্ট বা যারা ফিল্ডে জার্নালিজমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আশা করি তোমাদের আমি একটা ওভারভিউ দিতে পেরেছি জেমস অগাস্টাস হিকির। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা কথা বলে রাখি, যদি তোমাদের কোনো রকম জার্নালিজম মাস কমিউনিকেশনের টপিক নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব আমার মতো করে যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছে যেতে এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা এটুকুই। নমস্কার।